হ্যালো ক্লাস 9, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা সবাই অনেক 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 ভালো আছো। ক্লাসের শুরুতেই আমাকে একটু ঝটপট করে জানিয়ে দাও তোমরা সবাই আমাকে একদম ক্লিয়ারলি দেখতে পারছো কিনা, শুনতে পারছো কিনা, এবং আমার পেছনে থাকা এই বোর্ডটি তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পারছো কিনা। যদি সবকিছু ঠিক থাকে আমি একটি পোল দিচ্ছি, সেই পোলে তোমরা সবাই জানিয়ে দিবে যে হ্যাঁ ভাইয়া সবকিছু ঠিক আছে। আমাদের চলছে মাহে রমাদান, আর সেই রমজানে এত কষ্ট করে তোমরা আবারও ক্লাসে জয়েন করেছো, তাই টেম স্কুলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শুরু করছি। ক্লাস শুরু করার আগে আমাকে একটু পোলে তোমরা জানিয়ে দিবে যে তোমরা সবাই একদম ক্লিয়ারলি সবকিছু দেখতে পারছো কিনা, শুনতে পারছো কিনা। যদি সবকিছু একদম ঠিক থাকে তাহলে আমাকে জানিয়ে দিবে হ্যাঁ ভাইয়া সবকিছু একদম ঠিক আছে। আমরা একদম দেরি না করে এক্ষুনি ক্লাসের জন্য তৈরি হয়ে যাব। আমরা একদমই দেরি না করে ক্লাসটা শুরু করে দিব। তা আমাদের আজকের চ্যাপ্টারটা একটু বড়, ভালো করে পড়তে হবে। এখান থেকেও কিন্তু প্রতি বছর প্রশ্ন আসছে, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমরা সময়টাকে একদম নষ্ট না করে আমরা খুব ভালো করে পড়বো। বাই দ্য ওয়ে, তোমরা আরেকটা কাজ করবা, সেই কাজটা হলো সবাই একটা খাতা, একটা কলম এবং একটা বই নিয়ে রেডি থাকো। একটা খাতা, একটা কলম এবং একটা বই। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব যে কোন লাইনগুলো কোন লাইনগুলো দাগিয়ে রাখতে হবে। আমি এরকম দাগায় দাগায় দিব যে কোনটা দাগায় রাখতে হবে, কোনটা নোট করতে হবে, আমি তোমাদেরকে সেটাও বলে দিব। আবার কোনগুলো এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, আবার কোনগুলো সিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো এমসিকিউ আবার কোনগুলো হচ্ছে সিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো পুরো ক্লাসটা আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। পুরো ক্লাসটা আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে। সো তোমরা সবাই তোমরা সবাই একদম মনোযোগী হয়ে ক্লাস করবে। আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু তোমরা সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, সো আমরা আর দেরি না করে এক্ষুনি ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হলো বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, আমরা সবাই জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তাই না? আমরা সবাই জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীগুলোই যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশের যদি নদ নদীগুলো শুকিয়ে যায়, যদি আমাদের বাংলাদেশে এই নদ নদীগুলো না থাকতো, তাহলে কিন্তু আমাদের সার্ভাইভ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যেত। ইভেন লাস্ট ক্লাসগুলোতে কিন্তু আমি বলেছি যে যে বাংলাদেশের উৎপত্তি কিন্তু হয়েছে এই নদীগুলো থেকে। তোমরা জানো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী, উত্তরের হিমালয়, একটু ভালো করে দাগিয়ে রাখবে হিমালয়, যে আমাদের নদ নদীগুলো কোত্থেকে উৎপত্তি হচ্ছে। অসংখ্য নদ নদী, উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল। দুইটা দুইটা জিনিস, উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকা বাঁকা পথে চলছে। অনেকগুলো নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত। অনেকগুলো নদী আমাদের মানচিত্র থেকে অনেক বছর আগে হারিয়ে গিয়েছে। তাহলে কি বুঝতেছি যে আমাদের আগে আরো নদী ছিল, সেগুলো হারিয়ে গিয়েছে। কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। যেমন তোমরা যদি ঢাকার নদীগুলো দেখো, যেমন তুরাগ নদী যদি দেখো, আরে ভাই এই নদী, এটা তো একটা কি বলে গ্রামের ছোট্ট একটা খাল বিলের চাইতেও ছোট। ইভেন বিভিন্ন জায়গায় ড্রেনের মতো হয়ে গেছে, পানি নাই, একদম শেষ। তারপরে দেখো বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশের ভূখণ্ডে 1008টি নদী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু দাগিয়ে নেবে কতগুলো নদী আছে। 1008টি নদী আছে। এগুলার আয়তন দৈর্ঘ্যে 22,155 কিলোমিটার। তাহলে এইটাও দাগায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের যে নদীগুলো সেগুলোর আয়তন কত? দৈর্ঘ্যে 22,155 কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে নদী সংখ্যা কয়টা, আর একটা হচ্ছে এর আয়তন কত। খুবই গুরুত্বপূর্ণ। এসব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে
ভূমি, বনভূমি, কৃষি জমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আরোহণ, ব্যবহার, বর্ধন ও সংরক্ষণের উপর বাংলাদেশ জনগণের অস্তিত্ব অধিকাংশেই নির্ভর করতেছে। অর্থাৎ এই যে সম্পদগুলো, এইগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বাঙালি জাতিসত্তা আছে, আমাদের যে বাঙালি গোষ্ঠী আছে, তারাই কিন্তু আর থাকবে না। আচ্ছা, তারপরে চলো এই অধ্যায়ে আমরা বাংলাদেশের নদ নদী, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানবো এবং এগুলা রক্ষার জন্য সচেষ্ট হব। আচ্ছা, ওকে, তোমরা এখানে সুন্দর একটা ম্যাপ দেখতে পারতেছো, যেখানে বাংলাদেশের নদ নদী কোনগুলা আছে সেগুলা কিন্তু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওকে, আমরা এগুলা প্রত্যেকটা আস্তে আস্তে পড়বো। আচ্ছা, প্রথমে আমরা যেটা জানবো যে বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ কি নিয়ে জানবো। বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। বাংলাদেশের প্রধান নদ নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, তিস্তা, পশুর, সাঙ্গু। ওকে, তাহলে আমাদের প্রধান নদীগুলো কি? পদ্মা, মেঘনা, যমুনা, এই নামগুলো তো আমরা সবাই জানি। কর্ণফুলী, ব্রহ্মপুত্র, এই দুইটাও আমরা সবাই জানি। আমি সবসময় যে কথাটা বলি, কর্ণফুলী এবং ব্রহ্মপুত্র, এই দুইটা নদীর বানান ভাই তোমরা সবাই ভুল করো। আমি এমন স্টুডেন্ট খুব কম দেখছি যারা বানানটা ভুল করে না। সো এই দুইটা বানান খুব ভালো করে দেখবে, তিস্তা, পশুর, সাঙ্গু নদী। আচ্ছা, বাংলাদেশের ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল হচ্ছে, তাহলে দেখো এখানে আরো ভালো করে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে, হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমাদের নদীগুলো সাধারণত উৎপত্তি লাভ করেছে। এগুলো শেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তাহলে দেখো হিমালয়, তিব্বত, আসাম এবং লুসাই, চারটা নাম মনে রাখতে হবে। হিমালয়, তিব্বত, আসাম, লুসাই। আবার হিমালয়, তিব্বত, আসাম, লুসাই, এই চারটা জায়গা থেকে আমাদের এই নদীগুলো উৎপত্তি হয়ে সর্বশেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তারপরে চলো পদ্মা নদী। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। তাহলে এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই পদ্মা নদীর কিন্তু দুইটা নাম। ভারতে এটাকে আমরা বলি পদ্মা, ভারতে এটাকে আমরা বলি গঙ্গা, এবং বাংলাদেশে এটা হয়ে গেছে পদ্মা। তবে ভারতে শুধু গঙ্গাই না, এটা শুধু একটা নদীই না, এই ভারতের কাছে কিন্তু বা ভারতের যারা জনগোষ্ঠী আছে তাদের কাছে এই নদীর পানি কিন্তু খুবই পবিত্র একটা জায়গা। সেখানে তারা গঙ্গা স্নান করে বা পাপ মোচনের জন্য কিছু একটা করে। অর্থাৎ এইটা তাদের একটা তীর্থস্থান। যেমনটা ধরো আমাদের কাছে মক্কা মদিনা, যেমন যে মক্কায় যাওয়াটাকে আমরা অনেক বেশি একটা ভালো জায়গা মনে করি, ভালো একটা কাজ মনে করি, হিন্দু ধর্মের ভাইদের কাছে কিন্তু গঙ্গাটা অনেকটা তেমনই। আচ্ছা, এর উৎপত্তি স্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমাবাহে। তাহলে দেখো আমাদের যদি বলে এর উৎপত্তি স্থল কোথায়, তাহলে আমরা বলবো হিমালয়ের গঙ্গোত্রী হিমাবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটাও গুরুত্বপূর্ণ। তাহলে তোমার হিমালয়ের গঙ্গোত্রী বাহে হচ্ছে উৎপত্তি লাভ করছে এবং ভারতের উত্তরের অনেকগুলা প্রদেশ পার হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকছে। কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। আচ্ছা, এটি গোয়ালন্দের নিকট, গোয়ালন্দ একটা জায়গার নাম, এটা ঢাকা থেকে খুব বেশি একটা দূরে না, এই মানিকগঞ্জ পার হলেই গোয়ালন্দ। গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সাথে মিলিত হয়েছে। তাহলে এই গোয়ালন্দের কাছে এসে পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়েছে। কি বলেছি? গোয়ালন্দের কাছে এসে পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেই জিনিসগুলো মনে রাখবো সেটা হচ্ছে আমাদের পদ্মার দুইটা নাম, ভারতে এর নাম গঙ্গা, বাংলাদেশে এসে এর নাম হয়ে গেছে পদ্মা। ভারতের হিমালয়ের গঙ্গোত্রী হিমাবাহে হচ্ছে এর জন্ম এবং এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই না? আর এটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। গোয়ালন্দ নামক একটা জায়গা আছে, এই গোয়ালন্দ নামক জায়গায় এসে পদ্মা এবং যমুনা একসাথে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো চাঁদপুরে এসে
এই নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে গোয়ালন্দে হচ্ছে যমুনার সাথে, আর চাঁদপুরে হচ্ছে মেঘনার সাথে হয়ে বরিশাল বরিশাল নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম একটি নদী গঙ্গা বা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন, তার বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা অথবা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন, অর্থাৎ এর আয়তন 188 বর্গ কিলোমিটার, 34,188 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ থেকে নিম্ন গঙ্গায় অসংখ্য নদ নদীর শাখা উল্লেখযোগ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই পদ্মার অনেকগুলো শাখা আছে। সেই শাখাগুলো কি কি হচ্ছে? ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, তারপর নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়াল খাঁ। তাহলে এই যে এই সবগুলা নদী হচ্ছে পদ্মা নদীর এক একটা শাখা নদী। আশা করি বুঝতে পারছো। এই নদীর নামগুলো একটু ভালো করে দেখবে, প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পদ্মা নদীর শাখা, অথবা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পদ্মা নদীর শাখা নয়। আচ্ছা, একটু কিন্তু বুদ্ধিমত্তার সাথে উত্তর তোমাদেরকে দিতে হবে। এই যে দেখো আমাদের পানি সম্পদের সেই ছবি। এবার দেখো ব্রহ্মপুত্র এবং যমুনা। আচ্ছা, আমরা ব্রহ্মপুত্র এবং যমুনায় যাব, তবে এর আগে আমাকে বলো পদ্মা সম্পর্কে যে আমরা পড়াশোনা করলাম এই ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে কিনা। পদ্মা সম্পর্কে যে আমরা পড়াশোনা করলাম এই ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে কি না আমাকে একটু জানিয়ে দাও। ওকে, আমরা ইতোমধ্যে একটু ব্রহ্মপুত্র এবং যমুনার কাছ থেকে ঘুরে আসি। আশা করি তোমরা পদ্মা সবাই বুঝতে পেরেছো। তো পদ্মা নদী কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নদী, যা তোমরা সবাই জানো ইতোমধ্যে। ওকে, ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি তোমরা অধিকাংশই বুঝতে পেরেছো। সো চলো আমরা বাংলাদেশের নদ নদীর ব্রহ্মপুত্র এবং যমুনার কাছে একটু ঘুরে আসি। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। তাহলে এই ব্রহ্মপুত্র কোথায়? তিব্বতের মানস সরোবরে। ভালো করে মনে রাখবা, উৎপত্তি স্থলগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ইভেন এইগুলা যে শুধু তোমাদের এই 9-10 পরীক্ষায় আসবে ব্যাপারটা কিন্তু এমন না, বরং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে সারা জীবনই জানতে হবে যদি তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাও, যদি তুমি কোন বিসিএস বা এই ধরনের কোন জব করতে চাও। অর্থাৎ এই সাধারণ জ্ঞানগুলো বাংলাদেশের জন্য সব সময় জরুরি। আচ্ছা, তারপরে দেখো তিব্বতের মানস সরোবরে এর উৎপত্তি। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। তাহলে কোথায়? আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে এই ব্রহ্মপুত্র নদীটা প্রবেশ করেছে। তোমাদের কি মনে আছে পদ্মা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী কিন্তু প্রবেশ করেছে তোমার রাজশাহী বিভাগের অন্তর্গত চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, তাই না? ওকে, তারপরে দেখো ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময় ময়মনসিংহের উত্তর দিয়ে পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব থেকে আড়াআড়ি প্রবাহিত হতো। অর্থাৎ ময়মনসিংহ দিয়ে আড়াআড়ি ভাবে এটা প্রবাহিত হচ্ছিল ব্রহ্মপুত্রের প্রধান যে ধারাটা। কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পয় ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, পানির ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন একটি স্রোতধারার একটি নদী সৃষ্টি হয়। অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদী খুবই শান্তশিষ্ট একটা নদী ছিল, ময়মনসিংহ হয়ে এসে আড়াআড়ি ভাবে চলছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ যখন ভূমিকম্প হয় তখন এর নিচে অর্থাৎ এর ধারণ ক্ষমতা কমে যায়, অর্থাৎ এর তলদেশ উপরের দিকে চলে আসে। তখন পানি যখন ধারণ ক্ষমতার বাহিরে চলে যায় তখন এই পানিগুলো কি করবে? তোমরা দেখো না যে নদীতে যখন অনেক পানি হয়ে যায় তখন পাড় ভেঙে যায়, নদী অন্যদিকে চলে যায়। ঠিক একইভাবে পুরো নদীটারই যখন একটা অবস্থা তখন একটা ডিজাস্টার হয়ে যায়। অর্থাৎ এই কারণে নতুন আরেকটা শাখা, অর্থাৎ এখানে যখন আর তোমার নদীর পানি আর জায়গা হচ্ছে না তখন সবগুলা পানি মিলে ধরো আরেকটা শাখা এভাবে তৈরি করে নেয়। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এই যে নতুন শাখাটা তৈরি হইলো এইটাই হচ্ছে যমুনা। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে যমুনা নদী হচ্ছে এই ব্রহ্মপুত্রের একটা শাখা। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে এবং
এবং যমুনার শাখা ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা বুড়িগঙ্গা নদী। তাহলে আমরা দেখলাম এই যমুনা নদীর শাখা আবার কি, মানে গোয়ালন্দ পর্যন্ত যে নদীটা আসছে, অর্থাৎ সেই ব্রহ্মপুত্র ময়মনসিংহের ওইখান থেকে যে আমাদের গোয়ালন্দ পর্যন্ত আসছে, এই জায়গাটুকুকে আমরা যমুনা নামে চিনি। আচ্ছা, যমুনার শাখা নদী আরো কি কি আছে? ধলেশ্বরী আছে, বুড়িগঙ্গা আছে, তারপরে ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। তাহলে দেখো এই যে ধরলা এবং তিস্তা, এটা কোথায় ছিল? ব্রহ্মপুত্রের উপনদী। আমরা কিন্তু ব্রহ্মপুত্র থেকেই আসছি, এই যমুনা নদী কিন্তু ব্রহ্মপুত্রেরই শাখা। আচ্ছা, এছাড়া দেখো করতোয়া এর বগুড়া নদী ও আত্রাই হলো যমুনা নদীর উপনদী। তারপরে দেখো ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 28,900 2897 কিলোমিটার, খুবই গুরুত্বপূর্ণ, 2897 কিলোমিটার। এর এর অববাহিকার আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। তাহলে দেখো এই যে আমাদের ব্রহ্মপুত্র নদী, এর পুরো আয়তন হচ্ছে 5,80,160। এর মধ্যে মাত্র 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে, বাকিটা কিন্তু বাংলাদেশে না, সেটা কিন্তু সেই তিব্বতের মানস সরোবরের দিক থেকে চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই যে দেখো আমাদের পানি সম্পদের ছবি। এবার আমরা মেঘনা নদীতে যাব, কিন্তু এর আগে আমাকে একটু বলো যে তোমরা এই ব্রহ্মপুত্র এবং নদীর যে খেলাটা, ব্রহ্মপুত্র এবং যমুনার যে ব্যাপারটা, সেটা তোমরা বুঝতে পারছো কিনা। এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে আগে কিন্তু যমুনা নদী ছিল না, একটা ভূমিকম্পের মাধ্যমে এই নদীটার উৎপত্তি স্থল হয়। এত বড় ভূমিকম্প হয়েছিল যে এই ভূমিকম্পে তোমার ব্রহ্মপুত্রের নিচের মাটি উপরের দিকে উঠে আসছিল, যার ফলে এই পানি আর এই নদী আর তার পানিকে আর ধরে রাখতে পারছিল না। তখন নতুন আরেকটি শাখা নদীর সৃষ্টি হয়, যার নাম যমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার অধিকাংশ স্টুডেন্টই বলছে হ্যাঁ স্যার, আমি একদম সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আমরা তার পরবর্তী যে নদী, যার নাম হচ্ছে মেঘনা, যেটা তোমরা সবাই চিনো, আমরা সেই নদীর দিকে চলে যাচ্ছি। আচ্ছা, আসামের বারাক নদী নাগা মণিপুরের অঞ্চলের উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারের নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে একটু ভালো করে বোঝো, আসামে একটা নদী ছিল যার নাম হচ্ছে বারাক নদী। মণিপুর অঞ্চলে নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে আসামের একটা নদী ছিল যার নাম বরাক, সেই নদীটা উৎপত্তি হয়েছে কোথায়? নাগা মণিপুর অঞ্চলে। নাগা মণিপুর থেকে আমাদের সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে এসে মিলিত হয়েছে। ব্যাস, সিম্পল কথা। তারপরে কি হইলো দেখো, এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। অর্থাৎ এই যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা যে একসাথে মিলিত হইল, এই মিলিত ধারা এবার কোথায় গেল ভাইয়া? এবার এই যে সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনি নামে, অর্থাৎ এইটা যখন সামনের দিকে আগাইছে, সুনামগঞ্জে এসে এর নাম হয়ে গেছে কালনি। বুঝতে পারছো? এই যে সুরমা এবং কুশিয়ারা যে একসাথে ছিল, এর নামই কিন্তু সিলেটে এসে হয়ে গেছে কালনি। এবং পশ্চিম দিকে যখন অগ্রসর হয়েছে, অর্থাৎ আরো সামনে যখন আগাইছে, তখন সেটার নাম হয়ে গেল মেঘনা। অর্থাৎ আমরা এখানে একটা ম্যাপ লাইন দেখতে পারি, সেটা হচ্ছে বরাক। তোমরা একটু দেখো, বরাক থেকে এর নাম হইল সুরমা ও কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা থেকে সামনে যখন আগাইলো, মানুষ এর নাম দিয়ে দিল কালনি। এই কালনি থেকে যখন পশ্চিম দিকে আগাইলো, তখন এর নাম হয়ে গেল মেঘনা। আশা করি বুঝতে পারছো। তাহলে বরাক, সুরমা, কুশিয়ারা, কালনি, মেঘনা, ব্যাস খালাস। আশা করি বুঝে গেছো।
মুন্সিগঞ্জের কাছে এসে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষা, শীতলক্ষা বানানটাও তোমরা দেখবা মিলিত জলধারী মেঘনায় এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে এসে পদ্মার সঙ্গে মিলিত হয়। ওকে, তাহলে দেখো মুন্সিগঞ্জে এসে এই নদী এর সাথে আর কোন কোন নদী যুক্ত হলো? বুড়িগঙ্গা যুক্ত হলো, ধলেশ্বরী যুক্ত হলো, শীতলক্ষা যুক্ত হলো। আচ্ছা, ওকে, এবং পরিশেষে পরিশেষে চাঁদপুরের কাছে গিয়ে পদ্মা এবং মেঘনা যুক্ত হয়ে যায়। আচ্ছা, বিস্তৃত মোহনা সৃষ্টি করেছে। এবার দেখো পতিত হয়ে, এবং এটা কোথায় পতিত হয়? এটা বঙ্গোপসাগরে পতিত হয়। মনু, তিতাস, গোমতী, বাওয়াল মেঘনা নদীর শাখা। তাহলে এই শাখা নদীগুলো একটু ভালো করে দেখতে হবে। মনু, তিতাস, গোমতী, বাওয়াল মেঘনা নদীর শাখা। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। এই মেঘনা নদীর পানির সাথে কি নিয়ে আসে? পলিমাটি নিয়ে আসে, যার ফলে যখন এটা প্লাবন হয় বাংলাদেশে, অর্থাৎ আমাদের ক্ষেত খামারে যখন পানি উঠে, এই পানিগুলোর দ্বারা আমাদের যেই ক্ষেত খামারগুলো আছে, অর্থাৎ আমাদের যেই জমি জমা আছে, এগুলা কি হয়ে যায়? এগুলো আরো বেশি উর্বর হয়ে ওঠে। আচ্ছা, ওকে, এবার আমরা যাব কর্ণফুলী নদীতে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। এর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে। এর উৎপত্তি স্থল কোথায়? লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাসালাং, রাংখিয়াং। তাহলে প্রধান উপনদী কয়টা? 4টা। কাপ্তাই, হালদা, কাসালাং, রাংখিয়াং। তারপরে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসতে পারে, যে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এবার দেখো যে পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এ নদীর গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, আমরা এবার তিস্তা নদীতে যাব। তো তিস্তা নদীতে যাওয়ার আগে আমাকে বলো, এই যে আমরা যা পড়লাম এটা তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা, কোথাও সমস্যা হচ্ছে কিনা? সমস্যা হলে অবশ্যই ভাইকে জানাবে, আমি সেই সমস্যাটা আমার যতটুকু সাধ্য আছে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখো আজকে আমাদের পড়াটা যেহেতু একটু বেশি, আমাদেরকে একটু ফাস্ট যাইতে হবে। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং এর মধ্য দিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনায় হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করছে? নীলফামারী জেলা দিয়ে। ওকে, তাহলে এটার উৎপত্তি স্থল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চলে। সিকিম কিন্তু ভারতের অংশ, একটা রাজ্য। এটা অনন্য অসাধারণ একটা রাজ্য। তোমরা যদি দেখো তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা জাস্ট সার্চ করে দেখতে পারো যে সিকিম, ইউটিউবে দেখবো অসাধারণ একটা জায়গা। যদিও এই সিকিম একসময়, খুব বেশি দিন আগে না, হয়তো 50-60 বছর, 100 বছরও হবে না, তখন কিন্তু এই সিকিম হচ্ছে একটা ছিল, আর স্বাধীন রাজ্য ছিল। কিন্তু পরবর্তীতে কালের ক্রমে এই সিকিম হচ্ছে ভারতের অংশ হয়ে যায়, অর্থাৎ ভারত এই সিকিমটাকে দখল করে নেয়। আচ্ছা, চলো আমরা দেখি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয় তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং এর মধ্য হয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলা দিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, এই নদী 1787 সালে প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত নদী পথে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ সহজ কথায় 1787 সালে এই তিস্তা নদী তার গতিপথ পরিবর্তন করে। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। অর্থাৎ এই গতিপথ পরিবর্তনের পূর্বে এই নদীটা, অর্থাৎ তিস্তা নদী, গঙ্গা বা পদ্মার সাথে মিলিত ছিল। গতিপথ পরিবর্তনের তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য 177 কিলোমিটার এবং প্রস্থ 300 থেকে 550 মিটার। বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক। তিস্তা ব্যারেজ প্রকল্পটি 1997
1997 থেকে 1998 সালে নির্মিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। তিস্তা ব্যারেজ প্রকল্প, তিস্তা ব্যারেজ প্রকল্পটি 1997 থেকে 1998 সালে নির্মিত হয়। ব্যারেজটি এই অঞ্চলের পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও নানা কারণে এর উপযোগিতা এখনো বাংলাদেশ পায়নি। তোমরা এখনো দেখবা যে টিভিতে কয়েকদিন পরপরই কিন্তু আমাদের নিউজে, ফেসবুকে ভারতের সাথে যখনই আমাদের কোনো একটা সমস্যা হয় তখন কিন্তু এই তিস্তা নিয়ে আমাদের কথা ওঠে, এই তিস্তা নিয়ে কিন্তু আমাদের কথা ওঠে। ওকে, তারপরে চলো, এরপরে হচ্ছে পশুর নদী। পশুর নদীটা খুলনা নদীর দক্ষিণে ভৈরব বা রূপসা নদী, খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী। এটা আরো দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এটা কোথায়? খুলনার দক্ষিণে বা রূপসা নদী, এটা নর্মালি ভৈরব বা রূপসা নদী। এইটা এই যে ত্রিকোণা এবং দুবলা, ত্রিকোণা এবং দুবলা, এটা দুইটা দ্বীপ, এই দুইটা দ্বীপের ডান দিক দিয়ে সুন্দরবন হয়ে এটা বঙ্গোপসাগরে গিয়েছে। অর্থাৎ এই পশুর নদীটা সুন্দরবনের ভেতর দিয়ে নদীটা গিয়েছে। অর্থাৎ ওকে, এবার প্রায় 142 কিলোমিটার দীর্ঘ এবং 460 মিটার থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত এই নদীর প্রস্থ। এই নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা বন্দরে প্রবেশ করতে পারে। সাধারণত কোন একটা বড় বড় যে জাহাজগুলো সেগুলো কিন্তু সারা বছর তোমার নদী দিয়ে চলতে পারে না। ইভেন তোমরা দেখবা যেই জায়গাগুলোতে লঞ্চ চলে সেই জায়গাগুলোতে সব সময় ড্রেজিং করে করে নদীর গভীরতা বেশি রাখতে হয়। তোমরা জানো, যাদের বাড়ি বরিশাল বা বিভিন্ন জায়গায় চাঁদপুর টাদপুর, তোমরা কিন্তু জানো। কিন্তু এই পশুর নদীটা এত গভীর যে এই নদীতে তোমার জাহাজ সারা বছর অনায়াসে চলতে পারে। ওকে, তারপরে দেখো, খুলনা বরিশাল নৌপথ হিসেবে পশুর নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার সাঙ্গু, ফেনী, নাফ, মাতামুহুরী। তাহলে আমরা বেশ কয়েকটা নদী পড়বো, সাঙ্গু, ফেনী, নাফ, মাতামুহুরী। সাঙ্গু নদীর উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবন জেলার থানচি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ওকে, তাহলে কি হইলো? এই সাঙ্গু নদী আরাকানের পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের বান্দরবন জেলা দিয়ে প্রবেশ করেছে। ওকে, এবার এটি হচ্ছে 294 কিলোমিটার দীর্ঘ পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে। এটা কি হলো? এটা পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে ফেনী নদী। ওকে, গুড। তাহলে এই ফেনী নদীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো আবরার ফাহাদের কথা। এই আবরার ফাহাদকে যে শহীদ করা হয়েছিল যেই ফেসবুক পোস্টের কারণে, সেটা কিন্তু এই ফেনী নদীর পানি বন্টন নিয়েই কিন্তু সেই পোস্টটা ছিল। সো বুঝতেই পারছো যে ভৌগোলিক ভাবে আমাদের এই ফেনী নদীটা কত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ফেনী নদী কোথায়? পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশের ফেনী জেলাতে প্রবেশ করছে বলেই এর নাম হয়ে গেছে ফেনী। বাংলাদেশের একমাত্র জেলা যেটা নদীর নামে জেলার নাম, বাংলাদেশের একমাত্র জেলা যেটা নদীর নামেই জেলার নাম। এবার দেখো, সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের মিয়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদী হচ্ছে এমন একটা নদী যার এই পাশে বাংলাদেশ, ওই পাশে মিয়ানমার। ওকে, তাহলে এখানে আমরা মোটামুটি 3টা নদী সম্পর্কে জানলাম। এই 3টা নদী আমি আরেকটু সামারাইজ করে দিচ্ছি। এই সাঙ্গু নদী, এটা আরাকান থেকে উৎপত্তি হয়ে বা তোমার বান্দরবন জেলাতে বাংলাদেশে প্রবেশ করছে। আচ্ছা, তারপরে দেখো এই ফেনী নদী, এটা ত্রিপুরা থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের ফেনী দিয়ে প্রবেশ করছে। এবং একটা অ্যাডিশনাল তথ্য বলে দিলাম যে বাংলাদেশের একমাত্র জেলা যেটা নদীর নামে নামকরণ করা হয়েছে। এবং নাফ নদী হচ্ছে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এবার দেখো, এই নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। অন্যদিকে লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর
উৎপত্তি হয়েছে কোথায়? লামার মাইভার পর্বত থেকে। নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর উল্লেখিত নদীসমূহের প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি এবং জলজ বিদ্যুৎ শক্তির উৎস কিন্তু আমাদের এই সব নদীগুলাই। আচ্ছা, তারপরে দেখো, তাছাড়া মাছের উৎস হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। তারপর জমির উর্বর শক্তি বৃদ্ধি এইসব নদীর পলি মাটি ব্যবহার করে। তারপরে হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি সবকিছুর উপরেই আমাদের এই নদী কিন্তু ব্যবহৃত হচ্ছে। তুমি দেখো যে আমাদের এই জাহাজগুলো যদি চলতে না পারে তাহলে আমাদের দেশের কি হবে? তুমি চিন্তা করো যে যদি আমাদের যে কৃষি জমিগুলো আছে সেই জমিগুলোতে আমরা নদীর পানি ব্যবহার না করতে পারি তাহলে আমাদের কি হবে? তোমরা জানো বাংলাদেশে এমনি বিদ্যুৎ সংকট, তো আমরা কিন্তু এই নদীর পানি ব্যবহার করে আমাদের বিদ্যুৎ সম্পদও বাড়াচ্ছি। তো আমরা যদি এই নদীর পানিগুলো ব্যবহার না করতে পারি তাহলে আমরা কিভাবে বিদ্যুৎ বানাইবো? আবার দেখো, এই যে আমাদের ব্যবসা বাণিজ্যের উপরেও কিন্তু নদীর প্রভাবটা অনেক 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 বেশি। যেমন তোমরা একটা জিনিস খুব সহজে এখন বুঝতে পারতেছো যে জাস্ট হরমুজ প্রণালী বন্ধ করছে বলে আমরা সবাই পার্সোনালি এফেক্টেড হইতেছি। তোমরা দেখতেছো এই শুধুমাত্র এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দেশে এখনো হয়তো বা তেলের সংকট দেখা দেয়নি, কিন্তু তুমি দেখতে পারতেছো যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এই তেলের পাম্প গুলোতে গাড়ির বিশাল লম্বা লাইন। আজকে আমি উত্তরা থেকে যখন আসছিলাম আমি দেখলাম যে প্রায় উত্তরা থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরোটা লাইন শুধুমাত্র তেল নেয়ার জন্য। তো বুঝতেই পারতেছো যে এই নদ নদীর প্রভাব আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্প, আমাদের কারখানা, ইভেন আমাদের কৃষি, আমাদের অর্থনৈতিক উন্নয়নে কত বেশি ভূমিকা রাখে। তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো নদী প্রবাহে বাধা। দক্ষিণ ও নদীতে শিল্প ও জলযানের বর্জ্য ফেলা, এই যে আমরা যে বিভিন্ন বর্জ্য ফেলি, পয় নিষ্কাশন প্রবাহ যুক্ত করা, নদী দখল, এটা তো ঢাকায় অনেক বেশি, ঢাকায় না সারা বাংলাদেশেই প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদী প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। নাব্যতা মানে নদীর নিচে যতটুকু জায়গা ছিল সেই জায়গা আস্তে আমরা যখন ময়লা ফেলতেছি এগুলো পুড়তে এখন নদীতে পানি রাখার জায়গা কম হয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হইতে হবে। তোমরা জানো, তোমরা এরকম দেখছো কিনা জানি না, ছোটবেলায় আমার নানুর বাড়ির সামনে দিয়ে যে নদীটা গেছে সেই নদীতে কত গোসল করছি চিন্তা করতে পারবা না, সেই নদীটা কত সাঁতার কাটছি তোমরা চিন্তা করতে পারবা না। কিন্তু এখন যাই দেখি সেই নদীতে হাঁটু পানিও নাই। মানে বুঝতে পারতেছো যে নদ নদীর কি অবস্থা। আচ্ছা, প্রাচীন যুগ থেকে মানুষ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে, কেননা নদ নদী থেকে মানুষের প্রত্যেক ব্যবহার্য পানি নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানো নদী থেকে দেওয়া সম্ভব। জীবন ধারণের কারণে কৃষির পাশাপাশি মাছ শিকার করা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। অর্থাৎ আমরা কৃষিকাজ তো করতেছি, এই কৃষিকাজ কেন করি? খাবারের জন্য। এখানে আমরা কি ধরনের খাবার পাচ্ছি? এখানে আমরা আমিষ জাতীয় কিন্তু কোনো খাবার পাচ্ছি না, এখানে আমরা সবজি জাতীয় পাইতেছি, ফাইবার পাইতেছি, আমরা শর্করা পাচ্ছি। কিন্তু এই নদীর পাশে থাকলে আমরা মাছ শিকার করে আমিষ জাতীয় খাবারও কিন্তু খেতে পারতেছি। নদীর মানুষ খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসাবে ভূমিকা করে। অর্থাৎ এই নদ নদী বাংলাদেশের খাদ্য এবং সবকিছু এই উন্নয়নের সবকিছুর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে। ইভেন তোমরা এখনো দেখবা যে পার্বত্য চট্টগ্রামে যেখানে যেই বসতিগুলো বসছে পাহাড়ে, দেখবো তারা কোনো না কোনো ঝর্ণা অথবা কোনো না কোনো পানির প্রবাহ যেখানে আছে সেখানেই কিন্তু বসতি স্থাপন করে। এই আস্তে আস্তে কালের আমাদের এই ভূমিও কিন্তু এরকমই ছিল, মানুষ কোনো না কোনো নদীর পাশেই তোমার বসবাস শুরু করেছে। পরবর্তীতে কালের আবর্তনে আমরা আস্তে আস্তে আধুনিক হয়েছি, চেঞ্জ হয়েছি, এই আর কি। দেখো, পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পেছনে নদ নদীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে জীবন জীবিকার উন্নয়নে নদ নদীকে মানুষ ব্যবহার করেছে,
পানির কারণেই মানুষ নদ নদীর কাছে বসতি স্থাপন করেছে। গুরুত্বপূর্ণ, কেন মানুষ নদীর কাছে বসতি স্থাপন করেছে? জীবজীবিকা নির্বাহের উৎস সন্ধান করেছে, ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। আচ্ছা দেখো, নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক তোমরা যদি এখানে দেখো, তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে দেখো এই যে নদী, এখানে হচ্ছে তোমার এই চিলমারি কুড়িগ্রাম। এই যে এখানে দেখো পদ্মা নদী, এখানে হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি। অর্থাৎ যেখানেই নদী, যেখানে তোমার এই ম্যাপটা যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখবা যে যেখানেই নদী তার আশেপাশেই কিন্তু মানুষ বসতি স্থাপন করেছে। ওকে ওকে, এখন বলো আমরা এই যতটুকু পড়লাম এতটুকু তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? দেখো এতটুকু তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? আমরা এখন পড়বো নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক। নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসাবে গড়ে তোলে, এটা আমরা সবাই জানি। ওকে, এবার নদীসমূহ পানি সম্পদে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা এই নদ নদীর পাশাপাশি বসতি স্থাপন করেছি বলেই তো এই নদীকে আমরা পানি সম্পদে রূপান্তর করতে পেরেছি, তাই না? বাংলাদেশের জনসংখ্যা বিস্তারের সর্বাধিক ঘটেছে এই নদীগুলোর তীরে। অর্থাৎ আমাদের যে বসতি স্থাপন করেছে, আমরা বসতি স্থাপিত হয়েছে, এগুলো সবচেয়ে বেশি কিন্তু এই নদীর তীরেই। ফলে অধিকাংশ শহর, গঞ্জ বা বাণিজ্য গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। এভাবে বুড়িগঙ্গার তীরে ঢাকা, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম, এগুলো এমসিকিউ আসবে। বুড়িগঙ্গার তীরে ঢাকা, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম, শীতলক্ষার তীরে নারায়ণগঞ্জ, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যেই বসতিগুলো স্থাপন করি এগুলো সাধারণভাবেই আমরা কি করি? আমরা হচ্ছে নদীর তীরেই করি। আচ্ছা, শিল্প কলকারখানা প্রতিষ্ঠানেও নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি ছিল। আধুনিক পদ্ধতিতে চাষবাস করার জন্য আধুনিক সেচ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রেও নদ নদীকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। গঙ্গা কপোতাক্ষ পরিকল্পনা থেকে দেশের কুষ্টিয়া, যশোর, খুলনা জেলার বিস্তৃত অঞ্চলেও কৃষির জমিতে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে। এতে এ অঞ্চলের মানুষ কৃষি উৎপাদনে লাভবান হচ্ছে। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে 844 কিলোমিটার নৌ চলাচল করছে। অর্থাৎ এই কর্ণফুলী আমাদের যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার জন্য কিন্তু আমাদের 644 কিলোমিটার নৌযান চলাচল করছে। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারছে, ভাই এই আধুনিক যুগে এসেও কেন আমাদের এই নদী দিয়েই পণ্য পরিবহন করতে হবে? আমাদের ট্রাক তো আছে, আমাদের কার্গো আছে, কিন্তু চিন্তা করো একটা জাহাজে যে পরিমাণ পণ্য একবারে পরিবহন করা সম্ভব, কয়টা ট্রাক লাগবে সেই পণ্যগুলো একবার পরিবহন করতে? নাম্বার এক। তৃতীয়ত হচ্ছে যে আমাদের ট্রাকের চাইতে আমাদের এই জাহাজের খরচ কিন্তু অনেক কম। বুঝতে পেরেছো আশা করি। সো আমাদের এই নদী পথের কিন্তু ব্যবহারে কোনো মানে কোনো বিকল্প নাই এখন পর্যন্ত। 10 লক্ষ একর জমিতে কৃষি ফলন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাপ্তাই নদীতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই বাঁধের ফলে ভয়াবহ বন্যা থেকে চট্টগ্রাম অঞ্চলকে মুক্ত রাখা অনেকাংশেই সম্ভব হয়েছিল। তিস্তা বাঁধ থেকে রংপুর, বগুড়া, দিনাজপুর অঞ্চলের মানুষের এখনো সুবিধা ভোগ করছে। মেঘনা নদী থেকে পানি নিয়ে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে। সারা দেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা এখনো বিস্তৃত হচ্ছে। এর ফলে দেশের কৃষি অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে, মানুষের কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা হচ্ছে। দেশের দক্ষিণ অঞ্চলে মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদীপথ ও লঞ্চ, স্টিমার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। পরিবহনের জন্য নদীপথকে বেছে নেওয়া হচ্ছে। ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নদ নদী পথকে ব্যবহার করা হচ্ছে। ফলে বাংলাদেশের বৈদেশিক উপার্জনের সম্ভাবনা থাকলেও নানা নতজানু পররাষ্ট্র নীতির কারণে যার সুফল পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু খুবই দারুণ একটা কথা। দেখো যে ভারত তাদের
এই যে তোমার সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করতে হইলে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। বিকল্প নাই তা না, অন্য পথে যদি যাইতে হয় তাদের অনেক সময় লাগবে, আবার আবার অনেক সময় যেমন লাগবে, আবার অনেক বেশি খরচও তাদের হবে। সো বাংলাদেশের উপরে ট্রানজিট নিয়ে তাদের যাইতেই হবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো ভারত তো বিশাল বড়, এটা হলো আমাদের বাংলাদেশ, এখানে ইন্ডিয়া, এখানেও আবার ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এখন ওরা যদি এই পাশ থেকে এই পাশে যেতে চায় তাহলে ওদেরকে একদম এত ঘুরে যেতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশকে যদি ওরা ব্যবহার করে, ওরা কিন্তু জাস্ট ডিরেক্ট চলে যেতে পারে খুবই অল্প সময় এবং কম খরচে। এখন আমাদের রাস্তা বা নদীপথ যে ব্যবহার করবে, এইটাকে আমরা ওদেরকে ফ্রিতে দিয়ে দিব? দিব না তো, তাই না? এই জন্য অবশ্যই আমরা একটা চার্জ করব, টাকা নিব, বা কোনো না কোনো বেনিফিট তো আমরা নিব। হ্যাঁ, অবশ্যই নিব। আচ্ছা, কিন্তু বিভিন্ন নতজানু পররাষ্ট্রের কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। ওকে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন ব্যবস্থা উন্নত করা, সুস্বাস্থ্য রক্ষা করা, নির্মাণ, বায়ু ও শহরগুলোকে পানির ব্যবস্থা করা সহ জনজীবনকে গতিশীল রাখার ক্ষেত্রে নদ নদীর ভূমিকা দিন দিন বেড়েই চলছে। ওকে, উত্তর অঞ্চলে যেখানে নদী শুকিয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, জনজীবন হুমকির মুখে পড়তে যাচ্ছে, সে কারণে নদীর নাব্যতা রক্ষার জন্য জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। তোমরা জানো আমাদের নদ নদী শুকিয়ে যাচ্ছে, এই জন্য জরুরি উদ্যোগ আমাদেরকে অবশ্যই নিতে হবে। বাংলাদেশের নগর গ্রামের জনজীবন অর্থনৈতিক ব্যবস্থা টিকে রাখতে হলে দেশের সকল নদ নদীকে বাঁচিয়ে রাখতে হবে। এই কারণেই দেশের পরিবেশবাদীরা নদী বাঁচাও, খুবই গুরুত্বপূর্ণ, নদী বাঁচাও জনসচেতনামূলক কর্মসূচি পালন করছে। ওকে, বাংলাদেশে অসংখ্য নদ নদী, খালবিল, হাওর বাওর থাকার পরেও কিছু অঞ্চলে পানির তীব্র অভাব, অঞ্চলভেদে পানির অভাবের কারণে পার্থক্য থাকলেও সাধারণ কতিপয় কারণে রয়েছে। আচ্ছা, বাংলাদেশের নদ নদী সমূহ উজান থেকে প্রচুর পানি আসে, এই পানিতে প্রচুর পলি থাকে। এই পলি নদীর তলদেশে জমা পড়ে, দীর্ঘদিন এভাবে পলি জমা হয়ে বেশ কিছু নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, ফলে এই নদীগুলোতে চর পড়ে যায়, পানির প্রবাহ কমে গিয়েছে। বুঝতে পারছো, নদীতে পলি মাটি জমতে জমতে নদীর তলা ভরাট হয়ে যাচ্ছে, ফলে আমাদের আর কিছুই করার থাকতেছে না। ওকে, তারপরে দেখো, তাছাড়া অনেক দিন বিলুপ্ত হয়ে গেছে, অনেক অনেক নদ নদী বিলুপ্ত হয়ে গেছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাসমূহে এই ধরনের অসংখ্য নদী মৃত নদী হিসাবে পরিচিত হয়ে আছে। এই নদীগুলোর সজীবতা রক্ষা করতে মাঝে মধ্যে তলদেশে জমাকৃত পলি খনন করা প্রয়োজন। অর্থাৎ আমাদের যে নদীগুলো এখন আছে, সেই নদীগুলোকেও যদি আমরা মৃত্যু থেকে বাঁচাইতে চাই, তাহলে এর তলদেশগুলা খনন করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের নদী খনন করার উদ্যোগ তেমন জোরদার নয়, ফলে অনেক নদীর পানি প্রবাহ ও নব্যতা হ্রাস পেয়েছে। তবে স্মরণযোগ্য যে ঘন ঘন নদ নদী খননের তলদেশের প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হতে পারে। দেখো, আমরা যে নদীটাকে আবার খননও করব ঘন ঘন, এই জন্য কিন্তু প্রাণীদের ক্ষতি হবে। ওকে, তারপরে দেখো, বাংলাদেশের অনেক নদীর উৎপত্তি স্থল ভারত বেশ কিছু নদীতে বাদ দেওয়ায় বাংলাদেশের নদীগুলো শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেছে। এর ফলে এদেশের কোন কোন নদী যেমন তিস্তা, গঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে। ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ভারত আমাদের এখানে বলছে কিছু কিছু, কিন্তু আসলে বাস্তবিক অর্থে কিছু কিছু না, অধিকাংশ নদীতেই ভারত বাদ দিয়ে রেখেছে, এবং এই পানিগুলো তারা যাচ্ছে তাই ভাবে ব্যবহার করতেছে। এই পানিগুলো তোরা কি করে দেখো, কত বড় বদমাইশি করে দেখো, যে আমাদের যখন পানির প্রয়োজন নাই, যখন বর্ষাকাল, এমনি তো আমাদের এই দেশটা হচ্ছে একটু ঢালু, অর্থাৎ ভারতের চাইতে নিচু জায়গায় অবস্থিত। যখন আমাদের পানি নাই, যখন আমাদের এই বাংলাদেশের যে নদ নদী আছে, এই পানিগুলো আমরা কোথায় রাখবো আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই পানিতেই যখন আমাদের দেশের বিভিন্ন স্থান তলিয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, ঠিক তখনই ভারত কি করবে জানো? সবগুলা বাদ ছেড়ে দেবে, আমাদের দেশের অবস্থা হয়ে যাবে খারাপ। আবার দেখো, যখন গ্রীষ্মকাল, আমাদের মাঠ ঘাট একদম
ফেটে চৌচির হয়ে গেছে, যখন আমাদের ক্ষেতের জন্য কৃষকরা পানি পর্যন্ত পাইতেছে না ভাইয়া, তখন কি করতেছে, তারা এই ফারাক্কা বাঁধটা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ আমাদের এই দেশে আর কোনো ধরনের পানি প্রবেশ করতে পারতেছে না। তাহলে দেখো, যেখান থেকে পানি আসতেছে, উৎপত্তি স্থল থেকে যদি পানি না আসে, সেটাকে যদি আটকে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের এই নদীগুলো তো মরে যাবে, তাই না বলো? এই জন্য উচিত দেশ সরকার যারা আছে, দেশের সরকার যারা আছে, তাদেরকে অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে। আমাদের এই কাজগুলো করার জন্য আমাদেরকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। ওকে, তারপরে চলো, পদ্মা সহ উত্তর অঞ্চলের সব নদীতে নেতিবাচক প্রভাব পড়ছে, তোমরা এগুলো সবাই জানো। তারপরে আমরা একটু দেখি, একটা কাজ আছে, এই কাজ তোমরা করে নিবা। এবার চলো আমরা পরবর্তী যেই ব্যাপারটা আছে সেই ব্যাপারটাতে চলে যাব। তবে একটু তোমাদেরকে জিজ্ঞাসা করে নেই যে এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা পড়লা সবকিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। ওকে, বাংলাদেশের অঞ্চল ভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ, অর্থাৎ কিভাবে আমরা এইগুলা সমস্যা করব। সেচ সহ নানা কাজে কোন কোন নদী থেকে পাম্প দিয়ে প্রচুর পরিমাণ পানি উত্তোলনের ফলে মূল নদী আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। অর্থাৎ সেচের জন্য আমরা এত বেশি পানি নিচ্ছি যে মূল নদীর পানি কমে যাচ্ছে, ফলে নদী তার স্বাভাবিক গতি ও রূপ হারাতে বাধ্য হয়। নিয়ম নীতি না মেনে নদীর উপর দিয়ে যত্রতত্র ব্রিজ, কালভার্ট, বাঁধ ইত্যাদি নির্মাণের ফলে অনেক নদী শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশের গ্রীষ্ম ও শীতকালে নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় নদী ধীরে ধীরে তার নাব্যতা হারিয়ে ফেলছে। ফলে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও জনজীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের অনেক নদ নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষি, বাণিজ্য, মৎস্য চাষ, যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে। ফলে নদীর তীরে গড়ে ওঠা বসতির জীবন ও জীবিকার সন্ধানে তোমার তোমার সবকিছু গুটিয়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। শুষ্ক মৌসুমে ও শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে, গেলে মাছের অভাব দেখা যাচ্ছে। ফলে পর্যাপ্ত পরিমাণ আমিষের অভাবে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। আবার বর্ষাকালে পানি প্রবাহ বৃদ্ধির চাপে ঘর বাড়ি ভাঙতে পারে, মানুষজন পৈতৃক ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। ওকে, তারপরে দেখি চলো, নদী প্রবাহ হারলে দীর্ঘদিন ধরে নদীকে কেন্দ্র করে যেসব পেশার মানুষ জীবন জীবিকা নির্বাহ করে, তাদের জীবনের অভাব অনটন তাদের জীবনে অভাব অনটন সৃষ্টি হতে পারে। যেমন আমরা দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ যেই কি বলে এলাকাগুলো, সেগুলো কিন্তু নদীভিত্তিক ভাবেই গড়ে উঠেছে। এবং এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা এই নদীর উপর ভিত্তি করেই তাদের জীবন জীবিকা চালায়। যেমন হচ্ছে যে ধরো একজন জেলে, একজন নৌকা চালক, ধরো একজন লোক যে হচ্ছে নদী ভিত্তিক ভাবে কাজ করে, জীবন জীবিকা নির্বাহ করে, তাহলে সেই লোকটা যদি নদী শুকিয়ে যায়, তাহলে সেই লোকটা কি হবে একবার চিন্তা করতেছো? আচ্ছা, তারপরে দেখো, আমাদের এসব নদীকে বাঁচাতে হবে। এই জন্য নদী নিয়মিত খনন করা, নদীর উপরে অপ্রয়োজনীয় বাঁধ, পুল, কালভার্ট নির্মাণ না করা, পানির প্রবাহ ঠিক রাখা এবং জলধার ঠিকঠাক মতো রাখা। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা উল্লেখযোগ্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলা থেকে কিন্তু তোমাদের কি বলে সৃজনশীলে গ এবং ঘ নাম্বারের প্রশ্ন আসবে। দেখো, নদীমাতৃক দেশে যাতায়াত ও পরিবহনের ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অংশ এই নদী বহন করছে। অর্থাৎ আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে নদী খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। যেমন তোমরা যদি ঈদের সময় দেখো যে বরিশালে কি পরিমাণ মানুষ লঞ্চে যাচ্ছে, চাঁদপুরে কি পরিমাণ মানুষ লঞ্চে যাচ্ছে, এছাড়াও বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো লঞ্চ ব্রিজ নির্মাণ হয় নাই, সেগুলোতেও দেখবা, যেমন এই আরিচা ঘাট আছে, গোয়ালন্দ ঘাট আছে, আরো বিভিন্ন জায়গা আছে যেখানে কিন্তু আমাদের এই ফেরি দিয়ে পারাপার হইতে হচ্ছে। সো এই নদীটা আমাদের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, করতা, তিতাস, কুশিয়ারা, মাতামুহুরী, আত্রাই, মধুমতি, গড়াই ইত্যাদি নদী যাত্রী পরিবহন সেবায় বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। নদীপথকে সকলে আরামদায়ক পথ বলে বিবেচনা করে থাকে। অর্থাৎ নদীপথের যে জার্নি, এটা কিন্তু একদমই কষ্টদায়ক না। তোমার জার্নি মনেই হবে না, মনে হবে যে তুমি বাসায় ঘুমাইতে ঘুমাইতে চলে গেছো। আচ্ছা, এদেশে নদীপথের দৈর্ঘ্য প্রায় ৯,৮০০
কিলোমিটার, এর মধ্যে 3865 কিলোমিটার পথে বছরে সবসময় নৌযান চলাচল করতে থাকে। অর্থাৎ 9833 কিলোমিটারের মধ্যে 3800 কিলোমিটারের ভিতরে সবসময় নৌযান চলাচল করতে থাকে। বাংলাদেশের নদীপথে নৌকা, লঞ্চ, স্টিমার, নৌ ট্রাক ইত্যাদি পরিবহন লক্ষ লক্ষ মানুষ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে। আমরা যাতায়াতের ব্যাপারটা বুঝলাম। এবার আসো জলবিদ্যুৎ। নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। এটা কিন্তু ক নাম্বারে একটা প্রশ্ন আসতে পারে, জলবিদ্যুৎ কাকে বলে? সবাই একটু দেখে নাও। এটি নবায়নযোগ্য প্রাণী সম্পদ। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে গতিপথে বাদ দিয়ে পাকিস্তান আমলে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর চেয়ে কম খরচ সবচেয়ে, অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু বাংলাদেশের যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে এর মধ্যে সবচেয়ে কম খরচে এই বিদ্যুৎ কেন্দ্রে আমরা তোমার বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বর্তমান বিশ্বে গ্যাস, তেল বা পারমাণবিক চুল্লি, তিনটা গ্যাস, তেল বা পারমাণবিক চুল্লি ব্যবহারের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার খরচ অনেক বেশি, সেই তুলনায় জল বিদ্যুৎ খরচ অনেক কম। সে কারণে বাংলাদেশের নদী সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক। তবে এ ধরনের পাহাড়ি নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় সেরকম পাহাড় ও নদী দেশে খুব বেশি একটা নাই। অর্থাৎ যে যে ধরনের নদীতে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় সেই ধরনের নদী বা পাহাড় বাংলাদেশে খুব বেশি একটা নেই, ফলে বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ খুবই কম। আচ্ছা, ওকে, এই যে তোমরা এখানে এইটা দেখতে পারতেছো যে তোমার যাতায়াত ও জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের নদীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এবার দেখো বাণিজ্যের ক্ষেত্রে আমরা বলবো, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের 75%, অর্থাৎ এই নদীপথ যত মালামাল বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এর মধ্যে 75% এই তোমার নদীপথ দিয়ে হয়। এখন বহুমুখী পণ্যবাহী জাহাজের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রায় সব নদীপথেই সরকারি বেসরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টন মালামাল পরিবহন করা হয়ে থাকে, ফলে সকল প্রকার অস্থিতিশীলতার মধ্যেও নির্বিঘ্নে জাহাজ ও নৌযান পণ্য পরিবহন করা যায়। বর্ষাকালে বেশিরভাগ পণ্যই নৌপথে পরিবহন করা হয়, তবে শুষ্ক মৌসুমে নদীর নাব্য হ্রাস পাওয়ার কারণে কোনো কোনো নদীতে জাহাজ চলাচল সীমিত হয়ে আসছে। দেশের কৃষি, শিল্প ও মৎস্য সম্পদের বিকাশ ঘটাতে নৌ পরিবহনের কোনো বিকল্প নাই। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ও সংস্থাকে বাংলাদেশের নৌ বাণিজ্যকে গতিশীল রাখার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশের নদীর সর্বোচ্চ ব্যবহার ঘটিয়ে বা দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের 5.1 কিন্তু ইতিমধ্যে শেষ। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের এটা কতটা গুরুত্বপূর্ণ, আমাদের নদ নদী আমাদের জীবন জীবিকার জন্য কত গুরুত্বপূর্ণ। সহজ এক কথায় যদি আমি তোমাদেরকে বলি, এই নদী যদি না বাঁচে বাঁচবে না আমার দেশ, এই নদী যদি না বাঁচে বাঁচবে না আমার জাতি, এই নদী যদি না বাঁচে এ দেশে আমি, তুমি, আমরা কেউ আর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবো না। সো চলো আজকে থেকে আমরা নিজের একটা প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমরা আমার মাধ্যমে এই নদীকে আমি দূষিত করব না, আমি আমার মাধ্যমে এই নদীটাকে নষ্ট করব না। আর যেমন দেখো, আমি একটা প্লাস্টিকের বোতল যখন রাস্তায় ফেলছি, এই বোতলটা আলটিমেটলি কোথায় যাচ্ছে বলতো? এই বোতলটা কিন্তু আলটিমেটলি যাচ্ছে নদীতে, এই বোতলটা কিন্তু আলটিমেটলি যাচ্ছে সমুদ্রে। এবং দেখো এই বোতলটা ফেলার কারণে কিন্তু আলটিমেটলি আমি, তুমি, আমরাই আবার এফেক্টেড হচ্ছি। সো চলো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি এই নদীকে আর নষ্ট করব না, আমরা এই পরিবেশের দূষণ করব না, আমরা সুস্থ স্বাভাবিক একটি নগরী গড়ে তুলবো ইনশাআল্লাহ। চলো আমরা এবার যাই হচ্ছে পরিচ্ছেদ 2, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স বলে।
আমরা প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাই, যেমন মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ মাটি থেকে আমরা যে আমরা মাটি থেকে বলছি না, আমি বলছি হচ্ছে ন্যাচারাল রিসোর্স, বা হচ্ছে আমরা প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাই সেগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বলছি, যেমন হচ্ছে মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার দেখো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম বলা যায়। নিম্নে এসব প্রাকৃতিক সম্পদের বিবরণ দেওয়া হলো। কৃষি সম্পদ। দেখো, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের বৈশিষ্ট্যের দিক দিয়ে এরা হচ্ছে কৃষি প্রধান। এই অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ নদীর উপর নির্ভর করে এবং কৃষকগণ সেখানকার কৃষি সম্পদ উৎপাদন করে। কৃষি উৎপাদন একটি সুনির্দিষ্ট মাত্রা এবং তাপমাত্রা ও বৃষ্টিপাতের দরকার হয়। এই জন্য অঞ্চল ভেদে কৃষি ও উৎপাদনের তারতম্য ঘটে। অত্যন্ত শীতল জলবায়ুর কারণে কিংবা বৃষ্টিপাতের অভাবে ভারতে কয়েকটি অঞ্চলে শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটে। অর্থাৎ আমরা বললাম ভারত, বাংলাদেশ, নেপাল এর তো সেম, কিন্তু ভারতে কিছু কিছু অঞ্চল আছে যেখানে হচ্ছে তাপমাত্রা অনেক বেশি কম, এই জন্য ভারতে উৎপাদন কিছুটা ব্যাঘাত ঘটে। হিমালয়ের পদদেশে শস্য উৎপাদন সীমিত আকারে হয়, অর্থাৎ ওখানে নেপালের যে হিমালয় আছে সেই হিমালয়ের ঠান্ডার কারণে কিন্তু সেখানে শস্য উৎপাদন কম হয়। অথচ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ, মিয়ানমারের নদী বিধৌত উর্বর অঞ্চলে ধান, গম সহ কৃষিজ পণ্য বছরে কয়েকবার উৎপাদন করা সম্ভব। তাহলে চিন্তা করো আমরা কতটা ব্লেসিং একটা অঞ্চলে আছি। এবার দেখো, বাংলাদেশের ধান, আলু ও পাটের উৎপাদন ব্যাপক হয়। ভারতের পূর্ব অঞ্চলে, বাংলাদেশের উত্তরে ও পূর্ব অঞ্চলের পাহাড়ে চা উৎপাদন হচ্ছে। তাহলে চা কোথায় উৎপাদন হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়ে। আচ্ছা, এবার গম, ভুট্টা, সরিষা ইত্যাদি ফলনও বেশ ভালো হয়। এই অঞ্চলে কৃষিপণ্য উৎপাদনের পেছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারত ও মিয়ানমারের তুলা, চাল, ডাল, মরিচ উৎপাদন বেশ ভালো। আচ্ছা, ওকে, এবার আসলে বন সম্পদ। জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের মধ্যে জলবায়ুগত তারতম্য রয়েছে। উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেখানে নিবিড় ও বড় বড় অরণ্য বেড়ে উঠেছে। এই জন্যই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের পূর্ব অঞ্চল এবং মিয়ানমারের উত্তর অঞ্চলে চিরহরিত অঞ্চল সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশ এবং ভারত, এই দেশগুলোতে কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে অনেক অধিক মাত্রায় বৃষ্টি হয় বলে, সেই সহজ কথায় বলতেছি যে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে অধিক মাত্রায় বৃষ্টি হয় বলে সে অঞ্চলগুলোতে বড় বড় বন সৃষ্টি হয়েছে এবং সেই বনগুলাকে কি বলে, চিরহরিত বলে। কি বলে? চিরহরিত বা চির সবুজ বন বলা হয়। এবার হচ্ছে মৎস্য সম্পদ। যে কোনো দেশের মৎস্য সম্পদের সাথে সরাসরি ভূপ্রকৃতি এবং জলবায়ুর সম্পর্ক রয়েছে। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে তোমার মৎস্য সম্পদের সাথে ভূপ্রকৃতি এবং জলবায়ুর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বৃষ্টিপাত, নদ নদী, পানি প্রবাহ, খাল, বিল, হাওড়, পুকুর ইত্যাদিতে পানি থাকায় দেশটি মৎস্য সম্পদে সমৃদ্ধ বলে পরিচিত। যেমন একটা কথা বলে না, মাছে ভাতে বাঙালি। আমরা মাছে অনেক বেশি সমৃদ্ধ, মাছে এবং কৃষিতে, অর্থাৎ নদ নদীতে এবং কৃষিতে আমরা অনেক বেশি সমৃদ্ধ বলেই কিন্তু এই কথা হয়েছিল। আমাদের যেমন গোয়াল ভরা ধান ছিল, ঠিক তেমনি নদী ভরা মাছ ছিল। এখানে ছোট বড় নানা প্রকারের মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরে মাছের ভান্ডার রয়েছে। প্রতিবেশী মিয়ানমার ও ভারতেও প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। খনিজ সম্পদ। বাংলাদেশের পূর্ব অঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস ও তেল রয়েছে এবং উত্তর অঞ্চলে কয়লা, চুনা পাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ আরোহণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস আবিষ্কার হয়েছে। তাহলে কোথায়? বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কার হয়েছে। সেখানে আরো অনেক ধরনের প্রাণীজ ও খনিজ সম্পদ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত একটি অনেক বড় দেশ, সেখানে ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়, অর্থাৎ
আমাদের যে ভারত, সেই ভারতের কিন্তু একটা ঋতু না, তোমরা কিন্তু সবাই জানো। অর্থাৎ এই ভারত তার ভৌগোলিক কারণেই কোথাও শীত, আবার কোথাও গরম, আবার কোথাও কিন্তু ডেজার্ট অর্থাৎ মরুভূমি আছে। কিন্তু পক্ষান্তরে আমাদের যে বাংলাদেশটাকে তোমরা দেখতেছো, আমাদের কিন্তু ভাই এই ভূতাত্ত্বিক অবস্থা বা প্রাকৃতিক কারণগত দিক থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম না। আমাদেরকে মোট আমাদের এখানে 6টা ঋতু, মোটা দাগে যদি বলো তাহলে কিন্তু 3টা ঋতু। কি কি আছে? একটা আছে গরম, একটা আছে শীত, আরেকটা হচ্ছে বৃষ্টি। অর্থাৎ একই রকম হওয়ার কারণে আমাদের এখানে এই প্রাণী সম্পদ এবং কৃষি সম্পদ এগুলো কিন্তু সারা বছর জুড়ে সবসময় একইভাবে পাওয়া যাইতেছে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এবার দেখো ভারতে, এখানে কিন্তু ভারত যেহেতু আবার অনেক বড় একটা দেশ এবং অনেক বেশি বৈচিত্র্য, এই জন্য সেখানে কিন্তু ভারতে খনিজ সম্পদ অনেক বেশি। মিয়ানমার খনিজ সম্পদের দিকে বেশ অগ্রসর অবস্থান আছে, তুলনামূলকভাবে পিছিয়ে আছে নেপাল। এবার আসো সৌরশক্তিতে। নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরে প্রায় সব সময় লম্বভাবে কিরণ দেয়। আচ্ছা, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া এই দেশে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। এই অঞ্চলের দেশগুলোতে তাপমাত্রা কখনো নিম্ন পর্যায়ে নামে না, মানে একদম -ডিগ্রি হয়ে যায় না। ফলে সূর্যের আলো ছাড়া অন্ধকারে বসবাস করতে হয় না। অর্থাৎ আমাদের এই দেশে সৌরশক্তি পাওয়ার যে সম্ভাবনা, সেইটাও কিন্তু অনেক অনেক বেশি। তোমরা সেটা বুঝতে পারছো। তারপরে দেখো, ইউরোপ ও আমেরিকার মহাদেশের বেশ কিছু দেশে সূর্য বছরের কয়েক মাস বাঁকাভাবে কিরণ দেয়। কখনো কখনো সূর্য প্রায় দেখাই যায় না। সে কারণে সেসব দেশের রাষ্ট্র ও জনগণ ঘর বাড়ি বসবাসের জন্য উপযোগী রাখতে প্রচুর জ্বালানি ব্যয় করতে হয়। অর্থাৎ অনেক বেশি শীত যেহেতু, সো এই ঘরকে তো গরম করতে হবে, এই জন্য তারা তোমার রুম হিটার ব্যবহার করে, মানে বিভিন্ন ধরনের সামগ্রী তারা ব্যবহার করে এই তাদের বসবাসের উপযোগী রাখতে তাদের পরিবেশকে। আমাদের এই অঞ্চলের দেশগুলো তা করতে হয় না। আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি, তা অনেক মূল্যবান সৌর সম্পদ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সম্পদ দিয়ে আমরা আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। আমাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সহ নানা ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহার করে বাংলাদেশের উন্নতি লাভ করা যথেষ্ট সম্ভাবনা আছে। আচ্ছা, ওকে, এখানে এ হচ্ছে আমাদের কাজ। এরপরে আমরা যাব পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে। দেখো, মানুষের মানুষ সহ জীব জগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো বলা হয় পানির অপর নাম জীবন। চিন্তা করো তো, আমি সূরা মুলকের একটা আয়াত পড়ছিলাম, যে ওখানে বলতেছে যে আপনি বলুন যে যদি আমাদের যে পানিগুলো আছে সেগুলো যদি সবগুলো হারায় যায় বা মাটির নিচে চলে যায়, এমন নিচে যেখান থেকে আর উত্তোলন করা সম্ভব হচ্ছে না, তাহলে এই প্রবাহমান পানি আমাদেরকে আর কে এনে দিবে? তাহলে চিন্তা করো, এই পানিটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পানি ছাড়া আমাদের কিন্তু বেঁচে থাকাও প্রায় অসম্ভব হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, তাই পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। কৃষি ও শিল্পের বিকাশে পানির ব্যবহার অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব হলে কৃষি, শিল্প ও জীবনযাপন সংকটাপন্ন হয়ে ওঠে। সে কারণে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ ও বন্টন নিশ্চিত রাখতে এই সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলা হয়। সাধারণত কঠিন, তরল ও বাষ্পকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি নিশ্চিত করতে নদ, নদী, খাল, পুকুর, হাওর, বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়। আধুনিক কালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুবা সম্পদের অপব্যবহার, দুষ্প্রাপ্যতা ও রাসায়নিকরণের কারণে পরিবেশ বিপর্যয় এবং জীব জগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকক্ষণ ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না কি অবস্থা তোমাদের। এই যে আমরা যে পানি সম্পদ পড়লাম, এগুলো তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা ভাইকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি, অথবা আমাকে বলো যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পারিনি। ঝটপট করে আমাদেরকে বলে দাও। আচ্ছা,
বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি ব্যবস্থাপনার গুরুত্ব, জনসম্পৃক্ততা। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। এতে মানুষের খাদ্য, পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা বেশ কঠিন। তাই জনসংখ্যার দিক থেকে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কঠিন হয়ে উঠেছে। দিন দিন এদেশের ভূমি, পানি, খাদ্য ব্যবস্থাপনা নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাধীনতার 55 বছরে জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়ছে এবং খাদ্য উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের এই স্বাধীন জনগোষ্ঠী স্বাধীনতার পর থেকে আমাদের জনসংখ্যা কিন্তু দ্বিগুণের চাইতেও বেশি বেড়েছে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3 গুণ। ওকে, এজন্য এদেশে তেমন খাদ্য সংকট নেই, কিন্তু পানি দূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য এদেশে পানি সম্পদ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা স্থায়ী সমাধানে সকলকে কাজ করতে হবে। পানি ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে, অর্থাৎ আমরা পানিকে যদি ঠিক রাখতে চাই, পানি ব্যবস্থাপনা ঠিকঠাক ভাবে করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এক, পরিবেশ সংরক্ষণ করতে হবে। সহজ কথায় আমাদের খাল, বিল, হাওর বাওর যা আছে সেগুলো কিন্তু রক্ষা করতে হবে। স্থানীয় জনগণ, শিক্ষক, শিক্ষিক এবং নাগরিক সমাজ, প্রশাসন সবাই মিলে একত্রভাবে কাজ করতে হবে। এক কথায় পরিবেশ সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, পানির সৎ ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ শুষ্ক ও শীত মৌসুমে দেশের সর্বত্র পানির অপব্যবহার দূর করার নীতি ও কৌশল বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আমাদের এই গ্রীষ্মকালে আর শীতকালে, অর্থাৎ যখন আমাদের দেশে পানি কম থাকবে তখন যেন কেউ এই পানিকে বেশি মাত্রায় নিজের জন্য ব্যবহার করতে না পারে, বরং আমরা এমন একটা কৌশল অবলম্বন করব যার ফলে সারা দেশে সবার মানুষের মধ্যে এই পানি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে। আচ্ছা, এবার নদ নদীর নাব্যতা সংকট দূর করা। আচ্ছা, নদ নদীর নাব্যতা সংকট দূর করা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু ঘ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের নদ নদীগুলা পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত হয়ে পানি দূষিত হয়। এটি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা, যেমন বন্যা নিয়ন্ত্রণের দিকে নজর দিতে হবে। অনেক নদ নদী শুকিয়ে গিয়েছে। এসব নদ নদীতে খনন সম্পাদন করলে পানির প্রবাহ এবং সংরক্ষণ সম্ভব হবে। তাতে কৃষি শিল্পের জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাবে। অর্থাৎ তাহলে আমাদের এই নদ নদীগুলো খনন করতে হবে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমরা কোন একটা হেভি ইকুইপমেন্ট দিয়ে অথবা হেভি মেশিনারিজ দিয়ে যখন আমি নদ নদী খোঁড়াখুড়ি করতেছি, তখন কিন্তু আমাদের যে মৎস্য সম্পদ আছে সেই মৎস্য সম্পদ হুমকির মুখে পড়বে। এছাড়াও নদীর নিচে আরো যে আমাদের অনেক সম্পদ আছে, আরো ধরো নদীর নিচেও তো অনেক আমাদের গাছপালা থাকে, ছোট ছোট অনেক কিছু থাকে, সেগুলোও কিন্তু হুমকির মুখে পড়বে। সো কিন্তু আমাদের কিন্তু এই নাব্যতা সংকট দূর করতেই হবে। এই জন্য আমাদেরকে সাবধান হইতে হবে যেন আমাদের মাছের ক্ষতি না হয় এবং নিচে যেসব আমাদের প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর জন্য ক্ষতি না হয়ে যায়। ওকে, এবং সংযোগ ও খাল এবং রিজার্ভ খনন করা। বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভ খনন করা গেলে শুষ্ক মৌসুমে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। মাছ চাষ ও প্রজনন স্বাভাবিক থাকবে। এবার নদী দখল ও দূষণ রোধ। বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহ বিঘ্নিত হওয়ার একটি বড় কারণ হচ্ছে অসৎ ব্যবসায়ী, রাজনৈতিক প্রভাবশালীদের দ্বারা নদী বক্ষ বা খাল বিলে অবৈধভাবে দখল বা ভরাট ও স্থাপনা নির্মাণ করা। এইটা গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু দেখো, তুরাগ নদীটাই যদি একটু দেখো বা বুড়িগঙ্গা নদী দেখো, যে এই নদীটা নাই বললে চলে। কেন নাই? এর আশেপাশে যত মানুষজন আছে, যত প্রভাবশালী মানুষ আছে, তারা কি করতেছে ভাই? তারা এই নদীটারে একদম দখল করে দোকানপাট, ঘর বাড়ি সবকিছু নিজের স্বার্থে ব্যবহার করছে। কিন্তু দেখো, সে কিন্তু বুঝতেছে না যে এইটা তার জন্যই ব্যাকফায়ার করবে, এইটা সারা দেশের মানুষকে হুমকিতে ফেলবে এবং এই কাজের কারণে হয়তোবা এক সময় আমাদের এই অঞ্চল পুরো পানির নিচে তলিয়ে যেতে পারে। ইভেন এমনও হইতে পারে যে পানি সংকটে আমাদের সারা এই পুরো জাতি এক সময় হয়তোবা বিলুপ্ত হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, স্থানীয় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ। হ্যাঁ, এই যে তোমরা যেন পড়াশোনা করতেছো, তোমাদের জনসম্পৃক্ততাটা, তোমরা যে এখানে কাজ করবা, তোমরা যে সচেতন, এইটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের কি দরকার এখানে?
দেখো এখানে কি করতে হবে, শিক্ষার্থীরা সমাজের প্রধান সক্রিয় শক্তি, তাই স্থানীয় জনগোষ্ঠী শিক্ষার্থীরা পানি দূষণ রোধ, পানি ব্যবস্থাপনা তথা পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করায় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ জনসম্পৃক্ততা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পানি ও পরিবেশের ভূমিকা পালন করতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের এই দেশে যতগুলো বড় বড় কাজ হয়েছে, যতগুলো বড় বড় আন্দোলন হয়েছে, একদম ভাষা আন্দোলন সেটা শিক্ষার্থীরা করছে, আমাদের মুক্তিযুদ্ধ এখানে শিক্ষার্থীদের বড় একটা ভূমিকা আছে। ইভেন এখন এই যে কয়েকদিন আগে 24-এর আন্দোলন, সেটাও কিন্তু তোমরা যারা শিক্ষার্থী আছো তারাই করেছো। সো তোমরা যদি কোনো একটা ব্যাপার সিরিয়াসলি নিয়েছো, সো সেই জিনিসটা তখন হবেই। তারপর চলো আমাদেরকে লবণাক্ততা দূর করা। হ্যাঁ, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই ব্যাপার নিয়ে আমরা কথা বলি না বললেই চলে। দক্ষিণ অঞ্চলের বেশ কিছু এলাকায় সমুদ্রের পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়ছে, মাটির উপর পাতলা আবরণ পড়ে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে, ফলে মিঠা পানির অভাবে মাছ চাষ, কৃষিকাজ, গাছপালা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় মিঠা পানির সরবরাহ স্বাভাবিকভাবে রাখার জন্য উজান থেকে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। এছাড়া অভিন্ন নদীগুলোর ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশের সাথে পানির কূটনীতিক ও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী বাংলাদেশের হিস্সা আদায়ে অভিন্ন নদী কমিশনকে কার্যকর হইতে হবে। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক আইনে নদীকে যেভাবে বন্টন করার কথা বলা হয়েছে, ঠিক সেভাবেই বন্টন করার কথা বলতে হবে। এবং আমাদের যে নদী কমিশন আছে, সেই নদী কমিশনকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নদী ভাঙন রোধ করা। বর্ষাকালে কোন কোন অঞ্চলে নদী ভাঙনের ফলে নদীতে চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব ভাঙন রোধ ও নদী ড্রেজিং সম্পন্ন করতে হবে এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করার প্রতি সতর্ক দৃষ্টি দিতে হবে। এবং সর্বশেষ না, এরপরেও আরো আছে, পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা। এইটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন জানি আমরা এটা মনে রাখি না। দেখো আমরা যে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা সার ব্যবহার করতেছি, এটা আলটিমেটলি কিন্তু নদীতে গড়ায় পড়তেছে। এর ফলে আমাদের নদীর যে পানি সেগুলো দূষিত হচ্ছে এবং এই নদীতে যেসব জীব আছে তারা কিন্তু মৃত্যুবরণ করতেছে। এবারে দেখো বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার। দেশের পানি সম্পদকে মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজে লাগাতে হবে। একই সঙ্গে কৃষির উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক ধ্যান ধারণা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির ব্যবহারে যত্নবান হতে হবে। দেশের পানি সম্পদ সারা বছরের সকল চাহিদা পূরণ করতে পারলে দেশের কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। সে কারণে প্রথমে পানির নিরাপত্তা বিধান করতে হবে, তাহলেই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এই জন্য দেশের জাতীয় পানি নীতিমালা যথাযথভাবে কার্যকর করার প্রতি দৃষ্টি দিতে হবে। এবার দেখো বাংলাদেশের বনভূমি শ্রেণী বিভাগ, অর্থাৎ আমাদের বাংলাদেশে কয় ধরনের বনভূমি আছে, কি কি আছে, এই সবকিছু নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। আলোচনা করার আগে আমাদেরকে একটু বলো, আমরা যে এই 10টা যে নিয়ম জানলাম, এই 10টা নিয়ম কিভাবে আমাদের নদীকে বা আমাদের পানি সম্পদকে আমরা রক্ষা করবো, এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আমি বাংলাদেশের বনভূমি শ্রেণী বিভাগে গেলাম। বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলে। এটা হচ্ছে ক নাম্বার। বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলা হয়। এসব বনে কাঠ, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ পাওয়া যায়। বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নেই। একটি দেশের মোট আয়তনের 20 থেকে 25% তোমার বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে এই সম্পদের পরিমাণ মাত্র জনসংখ্যার 17%। আচ্ছা, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানুষের সঙ্গে ঘর বাড়ি তারপর আসবাবপত্র নির্মাণে মূল্যবান কাঠের প্রয়োজন। এইসব কাঠ বনভূমি থেকে সরবরাহ করা হচ্ছে, যার কারণে দেশের বনভূমি ক্রমেই কমে যাচ্ছে। ওকে, তারপরে মূলত জলবায়ু ও মাটির ভিন্নতার কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের বনের সৃষ্টি হয়েছে। ওকে, বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। এই 4টা ভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, চট্টগ্রাম বনাঞ্চল, সিলেট বন, সুন্দরবন ও ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলের বনভূমি। আচ্ছা দেখো, তারপরে উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারেও বনাঞ্চলকে শ্রেণী বিভাগ করা যায়, যেমন ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্র পতনশীল ভূমি। 2,
ক্রান্তীয় পাতাঝরা বা পত্র পতনশীল বনভূমি এবং স্রোতজ বা ম্যানগ্রোভ বা গরান বনভূমি। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্রান্তীয়, একটা ক্রান্তীয় চিরহরিৎ, আরেকটা হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা, আরেকটা হচ্ছে স্রোতজ। এই তিনটা। তাহলে আমাদেরকে কি করা যায়, আমাদের হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী 3 প্রকার, আরেকটা হচ্ছে এলাকা অনুযায়ী, এলাকাকে 4টা ভাগে, আমাদের এই বনজ যে ভূমি, এই ভূমিকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। আর আর হচ্ছে আমাদের এই যে উদ্ভিদের যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা ক্রান্তীয় চিরহরিৎ, একটা হচ্ছে ক্রান্তীয় পতনশীল বা পাতাঝরা, আর একটা হচ্ছে স্রোতজ বনভূমি বা ম্যানগ্রোভ তোমরা বলতে পারো। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ বা পত্র পতনশীল বনভূমি নামে অবহিত করা হয়ে থাকে। এটাও কিন্তু খ নাম্বারে আসতে পারে যে ক্রান্তীয় চিরহরিৎ বা পত্র পতনশীল ভূমির ব্যাখ্যা লেখো। মূলত উষ্ণ ও আর্দ্রভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় এবং গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফোটে না, আবার ঝরে না, ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে। এই জন্য এইগুলাকে কি বলা হয়? ক্রান্তীয় চিরহরিৎ বা চিরসবুজ বনভূমি। বুঝতে পারছো কিনা যে এই বনগুলোতে, এই যে এই ক্রান্তীয় চিরহরিৎ, এই যে এই বনগুলোতে এই বছরের সব পাতা একবারে ঝরে যায় না, অর্থাৎ কিছু ঝরে আবার কিছু থাকে, আবার কিছু এর সব ফুল ফল একসাথে ফোটে না, অর্থাৎ কিছু গাছের ফুল ফল যদি জানুয়ারিতে ফোটে, কিছু গাছের ফুল ফল ফোটে আবার জুন জুলাই, অর্থাৎ এরা সব সময় সবুজ থাকে। এজন্য এদেরকে ক্রান্তীয় চিরহরিৎ ভূমি বলা হচ্ছে। এবার ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল ভূমির ক্ষেত্রে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেট এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত। এই ভূমির পরিমাণ প্রায় 14,000 বর্গ কিলোমিটার। কত? এই চিরহরিৎ এটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, হরিৎ মানে কিন্তু সবুজ, হরিৎ মানে চির সবুজ, অর্থাৎ সব সময় সবুজ থাকে। তারপর দেখো চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন এ ভূমির উল্লেখযোগ্য গাছ। সিলেটের পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে এই অঞ্চলে রাবার চাষও হয়। তাহলে দেখো এই সিলেট এবং এখানে সিলেট এবং চট্টগ্রামে বাঁশ এবং বেত জন্মে, এবং চট্টগ্রামে কি জন্মে? রাবার চাষ হয়। যদিও আমি যখন শ্রীমঙ্গলে গিয়েছিলাম তখন কিন্তু আমি ওখানে রাবার চাষ করতেও দেখেছি। ওকে, এবার ক্রান্তীয় পাতাঝরা বা পত্র পতনশীল। বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, রংপুর জেলা বা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এই বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেরা, হিজল, শিরীষ, তারপরে হরতকি, কাঁঠাল, নিম গাছের পাতা জন্মে। এই বনভূমিতে প্রধানত শাল গাছ প্রধান এই বনভূমি প্রধানত শাল গাছ প্রধান বৃক্ষ। তাহলে এগুলা কি? শাল গাছ। এই বনভূমিগুলাতে, এই ক্রান্তীয় পাতাঝরায় এগুলো শাল গাছ থাকে। এই বনভূমি শাল বন হিসাবেও অবহিত করা হয় ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুরে, এবং বনভূমিতে মাধবপুর ভাওয়াল বনভূমি নামেও পরিচিত। তাহলে দেখো ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুরের এই বনভূমি মাধবপুর ভাওয়াল নামেও পরিচিত। আচ্ছা, দিনাজপুরে এই অঞ্চলটিকে বরেন্দ্র অঞ্চলের বনভূমিও বলা হয়। তাহলে দেখো ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুরে এটাকে বলা হয় মধুপুর ভাওয়াল, আর এই দিনাজপুরের অঞ্চলে বলা হয় এটাকে বরেন্দ্র ভূমি বা বরেন্দ্র ভূমির বনভূমি। আচ্ছা, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে আসছি স্রোতজ ম্যানগ্রোভ বা গরান মরুভূমি। এই ম্যানগ্রোভের বাংলা কি? গরান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা এবং দক্ষিণ পূর্বাংশে নোয়াখালী, চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে স্রোতজ বা গরান
বনভূমি বলা হয়ে থাকে। এটাও কিন্তু খ নাম্বারের একটা প্রশ্নে সৃজনশীলে আসতে পারে। প্রধানত সুন্দরবনে যেসব উদ্ভিদ বেশি জন্ম নেয় স্যাঁতস্যাঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশুর, ধন্দুল, কেওড়া, বাইন, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ এ বনভূমির অন্তর্গত। বাংলাদেশের জাতীয় জীবনে বনভূমি শুধু বনজ সম্পদের জন্যই নয়, আলো, বাতাস, সবুজ শ্যামল প্রকৃতি, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্যও গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমরা বললাম এই যে এই বনগুলো যে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই যে ভালো, ব্যাপারটা এরকম নাই। আমাদের সুস্থ সবল আমাদের সুস্থ সবল যে জীবন যাপন করার জন্য, আমাদের গুড হেলথের জন্য, আমাদের গুড এনভায়রনমেন্টের জন্য, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের এই বনভূমিগুলো অনেক 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি এদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের অর্থনীতিতে যেসব প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহার করে দারিদ্র দূরীকরণ করা যাবে, তারপরে খাদ্য নিরাপত্তা বিধান করা সম্ভব হবে এবং উন্নত জীবনযাপন করা সম্ভব হবে। অর্থাৎ আমরা যদি আমাদের এই বনভূমিকে রক্ষা করি, তাহলে আমাদের এই দেশকে দারিদ্র থেকে কিছুটা হইলেও লাঘব করা যাবে, খাদ্য নিরাপত্তা বিধান করা যাবে। অর্থাৎ আমরা যে এখন দেখো বিদেশ থেকে অনেক সময় অনেক খাদ্য নিয়ে আসি, সেই খাদ্যটা কিন্তু আমাদের দেশে অনেকটা কিন্তু পূরণ করা সম্ভব হবে, আবার উন্নত জীবনযাপন করা সম্ভব হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম, তোমরা তো জানো যে ঢাকার বাতাস অনেক বেশি দূষিত, তবে একদম এক নম্বরে ছিল না, এটা এক নম্বরে ছিল সম্ভবত তোমার দিল্লি, 2 নম্বরে লাহোর, তারপরে বাংলাদেশ ছিল। কিন্তু মজার বিষয়, বাংলাদেশ এখন কিন্তু লাহোর এবং দিল্লিকে পিছিয়ে ফেলে বাংলাদেশ কিন্তু এখন 1 নম্বরে চলে গেছে। সো তোমাদের সবার জন্য হাম্বল রিকোয়েস্ট, তোমরা যখন বাইরে যাবা অবশ্যই অবশ্যই মাস্ক পরে যাবা, কারণ যে অবস্থা বাতাসের এখানে সার্ভাইভ করাই কঠিন, বাইরে গেলেই কিন্তু জ্বর ঠান্ডা হয়ে যেতে পারে। আচ্ছা, প্রাকৃতিক সম্পদের এসব অর্থনৈতিক উন্নয়নের পথ আমাদেরকে ত্বরান্বিত করবে। অর্থাৎ আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে অর্থনৈতিক উন্নয়নের জন্যই এটা অনেক বেশি ভালো হবে। বাংলাদেশের মাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, অত্যন্ত উর্বর, এবং এই মাটির ফসল ফলাতে বেশ পুঁজির প্রয়োজন পড়ে না। অর্থাৎ এই মাটিতে ফসল ফলাইতে হলে আমাদের অনেক বেশি সেচ লাগে না, অনেক বেশি তোমার সার হাবিজাবি অর্থাৎ অনেক বেশি খরচ করতে হয় না। মাটির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষি ফসল, ফুল ফল, শাকসবজি সহ বনজ সম্পদের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশ 2055 বছরে 3 গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নতি প্রযুক্তি, বীজ এবং চাষাবাদের নিয়ম কানুন মেনে বাংলাদেশ এই মাটিতে আরো বেশি ফসল উৎপাদন করতে পারবে। বিভিন্ন দেশি বিদেশি ফল ফলিয়ে মানুষের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। অর্থাৎ আমরা শুধু দেশি ফলের দিকে মনোযোগী হলে চলবে না, যেসব বিদেশি ফল আছে যেগুলা অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন, সেগুলো কিন্তু আমরা চাষ করে আমাদের দেশের পুষ্টিজনিত ঘাটতিও দূর করতে পারি। আচ্ছা, শাকসবজি দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যেতে পারে, তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ঘর বাড়ি, কলকারখানা, পুল, রাস্তাঘাট, শহর উপশহর নির্মাণে বাংলাদেশের উর্বর ভূমি হ্রাস পাচ্ছে। পরিকল্পিতভাবে এবং প্রাকৃতিক সম্পদ হিসাবে ভূমির ব্যবহার না করা হলে জাতীয় জীবনে বিপর্যয় ঘটতে পারে। সে কারণে বাংলাদেশের ভূমির ব্যবহার আরো বেশি পরিকল্পিতভাবে করতে হবে। অর্থাৎ এই যে দেখো, এই ঢাকা বা চট্টগ্রাম এগুলোতেও কিন্তু তোমার একটা সময় অনেক বেশি এই ধানমন্ডির পাশেও নাকি ধান চাষ হতো, কিন্তু এখন দেখো এই ধানমন্ডি থেকে আর ধান চাষ হয়, সেখানে সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তাহলে এই যে বড় বিল্ডিং হইলো, আমরা মানুষ থাকার জন্য, আমাদের মানুষ যেহেতু বেড়ে গেছে, মানুষ থাকার জন্য ঘর বাড়ি হচ্ছে, কিন্তু কৃষি জমি কমে যাচ্ছে না? তাহলে হ্যাঁ, কমে যাচ্ছে। তারপরে দেখো, আমাদের অর্থনীতিতে পরিকল্পিত সম্পদ হিসাবে পানির গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের নদ নদী, খালবিল, হাওর বাওর, পুকুর ইত্যাদি পানির উপর কৃষি ও শিল্প অর্থনীতিতে সম্পূর্ণভাবে নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থা পানির উপরে অনেকাংশে নির্ভরশীল। পানি পথ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসাবে বিবেচিত হয়। দেশের খনিজ, বনজ, সৌরশক্তি,
তারপর হচ্ছে বায়ু প্রবাহ, বৃষ্টি, পানি সহ সকল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হইতে হবে। আচ্ছা, তারপর আমাদের জাতীয় আয়ের সিংহভাগে আসে এই সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। অর্থাৎ আমরা যতগুলো ইনকাম করি সবকিছু এই সম্পদগুলো কাজে লাগানোর মাধ্যমে আমরা পেয়ে থাকি। তারপরে হচ্ছে দেশের জাতীয় আয়ের সিংহভাগে আসে এখান থেকে। দেশে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে তার পিছিয়ে রয়েছে দেশীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার, ফলে মানুষজনের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তারপরে বিদেশে রপ্তানি করতে পারতেছি আমরা এই সব কিছু, এবং কাঁচামাল হিসাবে প্রাকৃতিক সম্পদের চাহিদা যোগান বাড়ছে, পণ্য উৎপাদনের ক্ষেত্রেও প্রাকৃতিক সম্পদ গুরুত্ব পাচ্ছে। তারপরে দেখো, তৈরিকৃত পণ্য দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে, এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষ খাদ্যশস্য উৎপাদন, বনজ সম্পদের ব্যবহার, প্রাকৃতিক অন্যান্য সম্পদের ব্যবহার করে আরো বেশি আগ্রহী ও সচেতন হচ্ছে। এভাবে প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত সুষ্ঠু ব্যবহার ও মানুষের নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, দেশের মানুষ আরো উন্নত জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে করতেছি, এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করতেছি, এর ফলে কি হচ্ছে ভাইয়া? এর ফলে আমাদের জনজীবন আস্তে আস্তে উন্নত হচ্ছে। আচ্ছা, এবার দেখো, এই যে বনভূমি রক্ষায় আমাদের স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা। দেখো, এই জনভূমি রক্ষার জন্য আমাদের স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। দেখো, আমরা যতই আইন করি, যত কিছু করি, যদি আমরা সচেতন না হই তাহলে এটা সম্ভব না। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশে ওপেন প্লেসে সিগারেট খাওয়া নিষেধ। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে পলিথিন ব্যবহার করা নিষেধ। কিন্তু চিন্তা করো তো, আমাদের কারো দিকে তাকাইলে এটা কি মনে হয় যে এই দেশে এটা একটা আইন? না, হয় না। কারণ আমরা সবাই এই সম্পর্কে সচেতন না। দেখো, পুলিশ কি চাইলে আমাদেরকে প্রত্যেকের বাড়ির সামনে সামনে টহল দিতে পারবে না তো, তাই না ভাইয়া? সো আমরা আমাদেরকেই সর্বোপরি উদ্যমী হইতে হবে। সর্বোপরি আমাদেরকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী, এখনো শিক্ষার সাথে জড়িত আছো, তোমাদেরকে এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। ওকে, ফাইন। আজকের পড়া আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব। আমাদের হাতে সময়ও খুব বেশি নাই, আমরা কিছু এমসিকিউ সলভ করব। এর আগে আমাকে একটু জানাও যে এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম আশা করি বুঝতে পেরেছো, কারণ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবেই বুঝিয়েছি। আমাকে একটু জানাও যে তোমরা এখন পর্যন্ত যা যা পড়েছি তোমরা সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝো আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমাকে একটু জানাও যে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। আমরা এখন এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করতে করতে আমাদের ক্লাসের সময়ও প্রায় শেষ হয়ে যাবে। তারপরে আমরা আজকের মতো বিদায় নিব। আমাকে একটু জানিয়ে দাও, চলো এমসিকিউ সলভ শুরু করব এক্ষুনি আমরা। আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। আমি দেখতে পাচ্ছি আমার অধিকাংশ স্টুডেন্টই বুঝতে পেরেছে। আশা করি আমি আমার সর্বোচ্চটুকু দিয়েই বোঝানোর চেষ্টা করেছি। আর তোমরা যারা ছিলা, তোমরা আশা করি অনেক বেশি এফোর্ট দিয়েছো, অবশ্যই অনেক বেশি এফোর্ট দিয়েছো বলেই তোমরা বুঝতে পেরেছো। এই রোজা রেখে এত কষ্ট করে তোমরা ক্লাস করেছো, এই জন্য তোমাদেরকে আবারও অনেক বেশি ধন্যবাদ যে তোমরা রোজা রেখেও অনেক কষ্ট করে এই ক্লাসে পার্টিসিপেট করেছো। ওকে, ফাইন। চলো, বাংলাদেশের অবস্থিত নদীগুলোর শেষ গন্তব্যস্থল কোথায়? আমরা জানি বাংলাদেশের সব নদ নদী এর শেষ গন্তব্যস্থল হচ্ছে বঙ্গোপসাগর। কোন নদীটির দুটি নাম আছে? আমরা জানি পদ্মা নদীর দুইটা নাম। বাংলাদেশে এসে এটা হচ্ছে পদ্মা, আর ভারতে এটা কি ছিল? গঙ্গা। আচ্ছা, একটি নদী ভারত থেকে রাজশাহী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উক্ত নদীটি ভারত ও বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সে নদীটির নাম কি? আমরা জানি সে নদীটির নাম হচ্ছে পদ্মা। আচ্ছা, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমরা জানি পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমাবাহে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা এই যে এমসিকিউ যে আমি সলভ করতেছি, তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে থাকো। আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে তোমাদের কার কার হয়েছে। আচ্ছা, এবার গঙ্গা নদী কোন জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? আমরা জানি গঙ্গা নদী বাংলাদেশের রাজশাহী জেলার উপর দিয়ে প্রবেশ করেছে। পদ্মা নদীটি বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে প্রবেশ করেছে? এটা আমরা একবার করলাম।
গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? আমরা জানি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্নটা আসে। গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? 34,188। তারপরে যমুনা নদী সৃষ্টির কারণ কি? আমরা জানি যে এই যমুনা নদীর সৃষ্টির কারণ কিন্তু ভূমিকম্প। যমুনা নদীর সৃষ্টির কারণ ভূমিকম্প। ওকে, তারপর যমুনা নদীর শাখা কোনটি? আমি কিন্তু বলেছিলাম যে এই ধরনের একটা প্রশ্ন তোমাদের আসবে, নিচের কোনটি যমুনা নদীর শাখা অথবা কোনটি যমুনা নদীর শাখা নয়। আমরা দেখো এখানে হচ্ছে ধলেশ্বরী হচ্ছে যমুনা নদীর শাখা। বুড়িগঙ্গা কোন নদীর শাখা? আমরা জানি বুড়িগঙ্গা হচ্ছে ধলেশ্বরী নদীর শাখা। তারপরে দেখো যে ধলেশ্বরীর শাখা নদী কোনটি? আমরা জানি ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে ধরলা ও তিস্তা। তারপরে কোনটি যমুনার উপনদী? যমুনার উপনদী হচ্ছে আত্রাই। যমুনার উপনদী হলো, এখানে কোনটা কোনটা? দুইটা দুইটা করে বলা হয়েছে, দেখো একটা হচ্ছে করতোয়া, একটা হচ্ছে আত্রাই। এই দুইটা হচ্ছে যমুনার উপনদী। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এই করতোয়া বগুড়া হচ্ছে করতোয়ার তীর ঘেঁষে গড়ে উঠেছে, অর্থাৎ করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। যেমনটা হচ্ছে আমাদের ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক তেমনি বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? আমরা জানি এই ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে 2897 কিলোমিটার। আচ্ছা, তারপরে বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় আয়তন কত বর্গ কিলোমিটার? অর্থাৎ বাংলাদেশে ব্রহ্মপুত্র কত কিলোমিটার? এটা হচ্ছে 44,030 কিলোমিটার। তারপরে নিচের উদ্দীপকের আলোকে 17 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, সুজন বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে গেল, তারা যে নদীতে ভ্রমণ করলো সেটি সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারার মিলিত স্থলে। এই নদীটির নাম কি? আমরা জানি এই নদীটির নাম হচ্ছে মেঘনা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কোনটি? আমরা জানি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে কর্ণফুলী। তারপরে কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত? আমরা জানি কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। কোনটি দীর্ঘতম নদী? দেখি কে বলতে পারো এটা। আমরা জানি এখানে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কর্ণফুলী। আচ্ছা, তারপরে দেখো, এরপরে হচ্ছে কর্ণফুলী নদী কোন শহরের খুব নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? আমরা জানি এটা হচ্ছে চট্টগ্রাম শহরের নিকট দিয়ে পতিত হয়েছে। তারপর হালদা কাঁচালং কোন নদীর উপনদী? আমরা জানি হালদা এবং কাঁচালং এই দুইটাই হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। কর্ণফুলীর উপনদী কোনটি? কাপ্তাই। তারপরে রাঙাখিয়াং, এটা কি? রাঙাখিয়াং একটা উপনদী। আচ্ছা, এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। আশা করি পুরো ক্লাসটা তোমরা সবাই অনেক বেশি এনজয় করেছো, তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। আমিও আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি বারবারই তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমাদের স্কুল কলেজ সবকিছু বন্ধ, তোমরা এই রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে অনেক কষ্ট করে ক্লাস করছো। তোমাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাদেরকে বা সৃষ্টিকর্তা তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আমরা আগামীতে আবারও দেখা হবে। ঈদের আগে তোমাদের সাথে আর ক্লাস আছে কিনা, সম্ভবত ঈদের আগে তোমাদের সাথে আর ক্লাস নেই। আচ্ছা যাক, দেখা হবে। যদি দেখা হলো তাহলে তো ভালো, যদি দেখা না হয় তাহলে তোদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদের দিন ঘুমিয়ে কাটাবে না, ঈদের দিন সবাই বন্ধুদের সাথে আড্ডা দিবে, পাশের বাসার আন্টির বাসায় যে সেমাই খেয়ে আসবে, যে তোমাদেরকে সব সময় জ্বালায়। তোমরা বিভিন্ন বিভিন্ন কিছুতে পার্টিসিপেট করবে, আত্মীয় স্বজনের বাসায় যাবে, বন্ধুরা একে অপরের খোঁজ নেবে। আর আরেকটা জিনিস, অবশ্যই বড়দের কাছ থেকে সালামি আদায় করবে। বুঝতে পেরেছো? সালামি ছাড়া কোনো ছাড় নাই। তোমাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সে পর্যন্ত
আবারও তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। আচ্ছা, আরেকটা কথা একটু না বললেই নয়, ঈদের সময় যারা এবার গ্রামের বাড়িতে যাচ্ছ, ঈদের সময় তোমরা যারা গ্রামের বাড়িতে যাচ্ছ তারা সাবধানে যাবে। তোমাদের রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই, তোমরা সাবধানে বাড়ির দিকে যাবে। হয়তো ঈদের আগে তোমাদের সাথে আবারও আর দেখা হচ্ছে না। সো ঈদের পরে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।